আওয়ামী লীগ নেতাদের পালাতে সহায়তাকারীদের শাস্তি হবে, তদন্তের পর ব্যবস্থা, জানালেন প্রেস সচিব। অপারেশন ডেভিল হান্টে 7 জেলায় 118 জন আটক, অপরাধীরা বাইরে থাকা পর্যন্ত অভিযান চলবে, জানালেন উপদেষ্টা। জুলাই আগস্টের গণহত্যার কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দেয়া হবে চলতি মাসেই, জানালেন প্রসিকিউটররা। স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। যারা আওয়ামী লীগের নেতাদের পালাতে সাহায্য করেছেন তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। তিনি বলেন, বেশিরভাগ নেতাই 5 ও 8 আগস্ট পালিয়েছেন, তখন সরকার ছিল না, পুলিশ অকার্যকর ছিল। প্রেস সচিব বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, প্রায় সব সূচক ইতিবাচক ধারায় ফিরেছে। জানান, ব্যাংক ডাকাতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ কিভাবে ফেরানো যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে যোগাযোগ করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছে। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, যে করে হোক তাদেরকে আইনের আওতায় আনার জন্য উনি এমফাসিস দিয়েছেন। উনি বলেছেন যে এটা খুব যারা এই কাজগুলো করছে তারা আসলে বাংলাদেশের সাধারণ মানুষের টাকাটা মেরে দিয়েছে। তো তাদেরকে যে করে হোক, যারা যারা এখানে আছেন, যে করে হোক তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। নৈরাজ্য সৃষ্টির জন্য গাজীপুরে সন্ত্রাসীরা অস্ত্রের মজুত করেছে বলে জানান মহানগর পুলিশ কমিশনার। বলেন, এর পেছনে সাবেক মেয়র এবং পুলিশের সাবেক আইজিপির ইন্ধন রয়েছে। এদিকে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতাকর্মী সহ 118 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে 82, চট্টগ্রামে 19, নোয়াখালীতে 7, রংপুরে 4, খাগড়াছড়িতে 4 এবং হবিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে 2 জন আটক হয়েছে। গাজীপুরের ধীরাশ্রমে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। রাত থেকে শুরু হওয়া অভিযানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বড় বড় নেতাদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কমিশনার। অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু করেছেন। সেই অপারেশনের অংশ হিসাবে আমরা যৌথ বাহিনী অপারেশন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি গাজীপুরে তারা প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থেকে দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে, মজুত করা হচ্ছে অস্ত্রের। গাজীপুরের সাবেক মেয়র এবং সাবেক আইজিপির বিরুদ্ধেও অভিযোগ তার। যারা যখন ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না, জনগণকে প্রতিপক্ষ ভেবে জনগণকে শান্তি দিবে না এই কথা বলে, তখন পুলিশের জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। অশান্ত করতে চায় জনগণকে, অস্বস্তি করতে চায় জনগণকে, ঘুমাতে দিতে চায় না, তাদেরকে সমুচিত জবাব আমরা দিতে চাই। এদিকে সন্ত্রাসীদের ঠেকাতে পুলিশ প্রশাসনের সাথে মাঠে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তাদের এই হুমকির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়ে এবং প্রতিরোধ করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি। ধীরাশ্রমের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ির আশপাশে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকেই। বেশিরভাগ বাড়ি ঘরে ঝুলছে তালা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপকর্মে জড়িতরা যতদিন বাইরে থাকবে ততদিন এই অভিযান চলবে। পরে তিনি বলেন, গাজীপুরে হামলার ঘটনায় যারা জড়িত ছিল তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও ধরার চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়ে কিছু জানেন না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী
এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে তাতে বাধা দেবে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নির্বাচনের জন্য ইসির প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছে বিএনপি। আগামী মে থেকে জুন মাসের মধ্যে ইসি প্রস্তুতি সম্পন্ন করতে পারবে বলেও ধারণা নজরুল ইসলাম খানের। তবে ভোটের সময় নিয়ে ইসিকে কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ নিয়ে কথা বলবে দলটি। তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে ইসি। দীর্ঘ 6 বছর পর বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেল আজ। কোনো সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, ওটা তো নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। কিন্তু এই বিষয়টা তাদের সঙ্গে আলাপের কিছু নয়, এটা তো কোনো কোলাবোরেশনের ব্যাপার না। এটা তাদের মতামত তারা বলবে, আমাদের মতামত আমরা বলবো। সরকার রাষ্ট্র পরিচালনায় কতটুকু যোগ্য তা 6 মাসে প্রমাণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। প্রয়োজনে আবার রাজপথে নামার কথাও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম একাডেমি এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিচার না করতে পারলে ভোটের আয়োজন করা হবে না, এটি হতে পারে না। সংস্কারের কথা বলে সরকার কালক্ষেপণ করতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গণমাধ্যমের অবস্থার উন্নতি হয়নি উল্লেখ করে বলেন, সংবাদ প্রকাশ করলে প্রতিষ্ঠানে হামলা হবে, এটা চলতে পারে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে সরকারের কোনো নজর নেই। আমরা কিন্তু ন্যায় বিচারের জন্য লড়াই করছি। আমরা বিচারের আওতায় আনতে চাই, আমরা শেখ হাসিনা দেশে ফিরে আনতে চাই। এটা চলমান প্রক্রিয়া থাকবে আইনের দৃষ্টিতে, বিচারের দৃষ্টিতে। কিন্তু যতক্ষণ হাসিনাকে আমি আনতে পারবো না, তাই বলে আমি নির্বাচন করবো না, এমন তো হয় না। আজকে সারা বাংলাদেশে যে অবস্থা, সেই অবস্থার মধ্যে প্রথমেই মানুষের সবচেয়ে বড় কষ্টের বিষয় সেটা হচ্ছে দ্রব্যমূল্য। আজকে আপনি দেখেন কি অদ্ভুত ভাবে সরকারের কাছে খবর নাই যে সারা বিশ্বের সয়াবিন তেলের দাম প্রচুর পরিমাণে কমে গেছে, নিচে নেমে গেছে, অথচ এই দেশে সয়াবিন তেল গায়েব হয়ে গেছে। রমজান সামনে আসছে, মানুষের জীবনে হাহাকার শুরু হয়ে গেছে। পকেটে যে টাকা নিয়ে বাজারে যায় তার চেয়ে অনেক কম জিনিস নিয়ে বাসায় ফিরতে হয়। রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হলে আবারও আগের মতোই নির্বাচন হবে বলে জানিয়েছেন সিএসি এম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে আরএফইডি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না ইসি। নির্বাচন কমিশন বিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর বার্ষিক সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি করেন সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক প্রভাবের সমালোচনা। তার কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না উল্লেখ করে সিইসি জানান, কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও হবে সেই আগের মতোই নির্বাচন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এবং আমার কাছে দেয়ার মে বি 1000 রিজনস, 1000 কারণ থাকতে পারে। সবচাইতে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যৌক্তিকভাবে নির্বাচন কমিশনের সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময় অনুযায়ী জাতিকে দেয়া ওয়াদা পালন করবে ইসি। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু কর্মচারী মিলে 200-300 লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম অল পিপল লাইক ইউ অ্যান্ড দি রেস্ট অফ দ্য কান্ট্রি। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। এর আগে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক এই 3 বিভাগে দেয়া হয় পুরস্কার। ইলেকট্রনিক মিডিয়া বিভাগে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাহমুদুল হাসান পারভেজ। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের কয়েকটি মামলার তদন্ত শেষে
প্রতিবেদন দেয়া হবে চলতি মাসে। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। রোববার এক ব্রিফিং এই তথ্য জানান প্রসিকিউটররা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আরেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং আওয়ামী লীগের শাসনামলে গুম ও খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে ৩ শতাধিক। এর মধ্যে মামলা হয়েছে 18টি। এসব মামলায় শেখ হাসিনা সহ 122 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী সহ 36 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন 9 সাবেক সেনা কর্মকর্তা, পুলিশের 55 কর্মকর্তা ও কনস্টেবল। প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা আমরা দিন-রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। ছাত্র জনতার আন্দোলনে উত্তরা, রামপুরা ও গুলশানে নির্বিচারে গুলি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2 পুলিশ কর্মকর্তা সহ আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর মধ্যে উত্তরা পূর্ব থানার তৎকালীন ওসি মুজিবুর রহমানকে গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। নতুন অ্যাপ্লিকেশন ছিল ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, ট্রাইব্যুনাল সেগুলো মঞ্জুর করেছে। গ্রেপ্তারি পরোয়ানার খবর ফাঁস হয়ে আসামিরা যাতে গা ঢাকা দিতে না পারে সেজন্য সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করছেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে গণহত্যার ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই জন্য মৌলিক সংস্কার শেষেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন সবাই চায়, তবে মৌলিক সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াত কোনো বিশৃঙ্খলা পরিস্থিতিকে সমর্থন করে না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত যখন সঠিক হবে তখনই আইন শৃঙ্খলা সহ সব পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রকৃত ডেভিলদের ধরা গেলে অপারেশন ডেভিল হান্ট দেশের জনগণ পাশে থাকবে বলেও জানান তিনি। মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিবির নেতার শান্ত হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভিকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রামের মহানগর হাকিম আবু বকর সিদ্দিকী নির্দেশ দেন। তার বিরুদ্ধে 5 থানায় দায়েরকৃত এই মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত 16 জুলাই চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হন ইসলামী ছাত্র শিবিরের সাথী ফয়সাল আহমেদ শান্ত। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় 5 থানায় হত্যা মামলা দায়ের করা হয়। 15 ডিসেম্বর সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বাগেরহাটের সাবেক 3 সংসদ সদস্য, পুলিশ সুপার সহ 35 জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। আসামির তালিকায় আছেন বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, তার ছেলে বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশাহ, এছাড়াও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ 35 জনের নাম সহ আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 50 জনকে। শনিবার সকালে ফকিরহাট থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঠিত কমিটি বাতিল না হলে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পদবঞ্চিতরা। 8 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পেজে সিরাজগঞ্জ জেলা কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে দাবি করে তারা বলেন, যারা আন্দোলনে আহত হয়েছে তাদের নাম বাদ দিয়ে ছাত্রলীগের দোসরদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে 6 ঘন্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান তারা।
এদিকে শহরে আনন্দ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটির সদস্যরা। নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে অমানসিক নির্যাতন করে হত্যার দায় স্বীকার করেছে 3 আসামি। তাদেরকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। শুক্রবার রাতে নোয়াখালীর কবিরহাটের ছবির পাই গ্রামে মানসিক প্রতিবন্ধী জহিরুদ্দিন বেচুকে চোর সন্দেহে আটকের পর নির্যাতন চালায় স্থানীয় কয়েকজন। প্রায় 12 ঘণ্টার নির্যাতনে ঘটনাস্থলে মৃত্যু হয় বেচুর। গণপিটুনিতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত বেচুর স্বজনরা জানায়, ঘটনাস্থলের কাছেই বেচুর বোন ও খালার বাড়ি। সেখানে যাতায়াত ছিল বেচুর। সে চুরি করত না বলেও দাবি তাদের। খান সাহেব মিয়া, লিঠন, হাবিবুল্লাহ আরো এর সাথে আরো অনেক মানুষ জড়িত আছে। প্রতিবন্ধীটারে আজকে নির্মমভাবে হত্যা করছে। কালকে যেন একটা ভালো মানুষের যেন না হত্যা করবো, এদের কোনো বিশ্বাস নেই। 2020 সাল থেকে বেচু প্রতিবন্ধী ভাতা পেতেন বলে জানান উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা। আমাদের সমাজসেভা থেকে 2020-21 অর্থবছর থেকে ভাতা পাচ্ছে এবং 24-25 অর্থবছরে তার ভাতা ছাড় করা হয়েছে। শুনেছি যে সে তারা যেন তাকে মেরে ফেলছে, এটুকু শুনেছি। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত আব্দুর রবের পরিবারের দাবি, রবি পুলিশকে খবর দিয়েছিলেন, অথচ তাকে গ্রেপ্তার করা হয়েছে। উনি বয়স্ক 65 থেকে 70 বছর বয়স, উনার হাঁটতে চলতে সমস্যা। এখন উনারা আনে এখানে জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে এখন আসামি দিতে। আমরা এটা সুস্থ তদন্ত চাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে জানিয়ে পুলিশ বলছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা 3 জনকে আটক করি। আটক করার পর্যায়ক্রম জিজ্ঞাসাবাদের ঘটনার সত্যতা পাওয়া গেছে, তারা ঘটনাতে সম্পৃক্ততা আছে। আর এই ব্যাপারে একটা মামলা হয়। নিহত বেচু 6 সন্তানের জনক। হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত 25 কর্মকর্তার নামে কোনো লকার খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে অভিযান শেষে এমন তথ্য নিশ্চিত করে সংস্থাটি। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। 26 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার তল্লাশি করে দুর্নীতি দমন কমিশন দুদক। ডলার, এফডিআর সহ মেলে প্রায় 5 কোটি টাকার সম্পদ। এরপরই নড়েচড়ে বসে দুদক। কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকারে তল্লাশি করতে চেয়ে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসে দুদকের 8 সদস্যের প্রতিনিধি দল। দিনভর সন্ধান করেও মেলেনি 25 কর্মকর্তার লকার। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের 25 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দুদকের এ অভিযান। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগে বিব্রত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। যেই স্টাফরা এখানে লকারে চাই তার দৃষ্টিতে মূল্যবান সামগ্রী রেখে থেকেছে, এটার ডিক্লারেশন অবশ্যই তার সম্পদ বিবরণীতে তার রিফ্লেকশন থাকার কথা। যখন দেখবো এটা মিসম্যাচ, অবশ্যই রাষ্ট্রের সুযোগ আছে এই দুটাকে ট্যাগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং বাংলাদেশ ব্যাংক পূর্ণ সহযোগিতা করবে। তবে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক, আশা মুখপাত্রের। সেফ কাস্টডির একটা সুযোগ যেহেতু আছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোচ ও সিনিয়র 18 নারী ফুটবলারের দ্বন্দ্বের জেরে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাবিনা ঋতুদের ছাড়াই নারী দলের নতুন চুক্তি হতে যাচ্ছে। সভাপতি তাবিথ আওয়ালের অনুমতি পেয়ে নারী দলের নতুন চুক্তির প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। শনিবার পর্যন্ত বিদ্রোহী ফুটবলারদের অনুশীলনে ফেরার অপেক্ষায় ছিলেন সভাপতি। সবার সঙ্গে আলাদাভাবে কথাও বলেন, কিন্তু সাবিনারা অনড় থাকায় কঠোর পথে যাচ্ছে বাফুফে। তবে সিদ্ধান্ত বদলে সাবিনারা যখনই অনুশীলনে যোগ দেবেন তাদের সাথে চুক্তি করার সুযোগ রাখা হচ্ছে। সবশেষ সাফ জয়ের মিশনেই কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব প্রকাশ্যে চলে আসে। সম্প্রতি কোচ সরানোর দাবিতে বিদ্রোহ করে সাবিনা সঞ্জিদারা।
ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।